রেকর্ড হচ্ছে। আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার ওয়াইফাই রেফারেন্স মডেলের কত নম্বর লেয়ার? কত নম্বর লেয়ার? 2 নম্বর লেয়ার। কয় নম্বর? সিগন্যাল নেটওয়ার্ক 3 নম্বর লেয়ার না? 3 নম্বর লেয়ার। এই লেয়ারের পিডিওকে কি বলে? লেয়ার 3 পিডিওকে কি বলে? প্যাকেট বলে। হ্যাঁ, আচ্ছা, এর উপরের লেয়ারটা কোনটা? আপার লেয়ার কোনটা? আপার লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের পিডিওকে কি বলি আমরা? ফ্রেম। ওকে, ওটা তো পিডিও হচ্ছে ওকে সেগমেন্ট বলি আমরা। সেগমেন্ট এক্স্যাক্টলি সেগমেন্ট বলি। আচ্ছা, আর ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ারের পরের লেয়ার কোনটা? 2 নম্বর লেয়ার ডেটা লিংক ডেটা লিংক লেয়ারের পিডিওকে কি বলে? ফ্রেম বলি। আচ্ছা, তাইলে আজকে আমরা আসলে এই যে নেটওয়ার্ক লেয়ার, এটা হচ্ছে 3 নম্বর লেয়ার, এই লেয়ারের কাজ কি এই জিনিসটা আসলে আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন নেটওয়ার্ক লেয়ারে এই যে প্যাকেট যে হয়, প্যাকেটটা হয়, তাই না? সে আপার লেয়ার থেকে যখন সেগমেন্ট যখন আসে, এসএম না, আচ্ছা যাই হোক, সেগমেন্ট যখন আসে ওইখানে আসলে ট্রান্সপোর্ট লেয়ারের ইনফরমেশনগুলো থাকে। ট্রান্সপোর্ট লেয়ারের ইনফরমেশন নিচে যখন আসে, যখন এটা লেয়ার 3-তে প্যাকেট হয়, এইখানে লেয়ার 3-র ইনফরমেশনগুলো অ্যাড হয়। লেয়ার 3 ইনফরমেশন কি কি? লেয়ার 3 ইনফরমেশন, লেয়ার 3-র দুইটা ইম্পর্টেন্ট প্রোটোকল। লেয়ার 3 ইম্পর্টেন্ট প্রোটোকল হচ্ছে কি? আইপি, ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, এই আইপির ইনফরমেশনগুলো যখন অ্যাড হয় ট্রান্সপোর্ট লেয়ারের সাথে, তখন আমরা এটাকে বলি কি? এটাকে বলি হচ্ছে আমরা প্যাকেট বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, তো তো এই লেয়ারে তাইলে কি কি অ্যাড হচ্ছে? এই লেয়ারে হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশনের লেয়ার 3-র ইনফরমেশন অ্যাড হয়, অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেসগুলো যুক্ত হয়। সাথে এই লেয়ারে যেই কাজটা হয় সেটা হইতেছে আমার সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত ডেটাটাকে পৌঁছায় দেওয়ার জন্য বেস্ট পাথ খুঁজে বের করা এবং ওই পাথে ডেটাটাকে ফরওয়ার্ড করা। এটাই হচ্ছে মূলত লেয়ার 3-র কাজ। তো লেয়ার 3-র ভিতরে যেমন এখানে বলছে দুইটা লেয়ার ইম্পর্টেন্ট লেয়ার হচ্ছে কি, মানে প্রোটোকলগুলো আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6। এবং লেয়ার 3-তে কী হয় বলছে? অ্যাড্রেসিং অ্যান্ড ডিভাইসেস। এই যে আমার এখানে ধরেন সোর্স থাকবে, এই সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত সোর্স আছে, সোর্স এবং ডেস্টিনেশন। আমরা যখন কি করি, যখন কমিউনিকেশন করি, তখন কিন্তু ধরেন আমরা এখানে বলি হচ্ছে facebook.com, তো এটা হচ্ছে ডোমেইন নেম, এটার করেসপন্ডিং একটা আইপি অ্যাড্রেস আছে। তো এই যে সোর্স এবং ডেস্টিনেশনের যে আইপিগুলো, আইপি অ্যাড্রেসটা হচ্ছে কি এইখানে, এই এন্ড ডিভাইসের যেই আইপি অ্যাড্রেসগুলো থাকে এগুলো অ্যাড হয়ে হচ্ছে এই লেয়ারের ভিতরে, এন্ড ডিভাইসেস। ওকে, তারপরে বলছে যে এনক্যাপসুলেশনের কাজ। এনক্যাপসুলেশন হচ্ছে কি করে আসলে?
যখন সে আপার লেয়ার থেকে পিডিইউ অর্থাৎ সেগমেন্টে আসে, যখন সেগমেন্ট আসে, এই সেগমেন্টের সাথে সেগমেন্টের ভিতরে এখানে কি কি থাকে আসলে, ডেটা থাকে। এইখানে হচ্ছে আপনার আমার অ্যাকচুয়াল ডেটাটা থাকে, ডেটার সাথে হচ্ছে কি লেয়ার 4 এর ইনফরমেশন, আর অর্থাৎ প্লাস হচ্ছে লেয়ার 4 এর ইনফো থাকে। তাহলে এইটা হচ্ছে সেগমেন্ট। এই সেগমেন্টটা যখন নিচে আসে, সেগমেন্টটা এই সেগমেন্ট যখন নিচে আসে তখন এটা প্যাকেট হয়। এই প্যাকেটের সাথে হচ্ছে কি প্যাকেট প্লাস হচ্ছে কি লেয়ার 3 এর ইনফরমেশনগুলো অ্যাড হবে, লেয়ার 3 ইনফো। এই লেয়ার 3 ইনফরমেশন হচ্ছে এই যে কি আইপি সোর্স এবং ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস, অর্থাৎ এটার লেয়ার 3 ইনফরমেশন হেডারটা এখানে অ্যাড হবে। তাহলে এইটাই হচ্ছে এনক্যাপসুলেশন, হ্যাঁ, পিডিউটা, অর্থাৎ যে পাঠাচ্ছে, যার কাছে পাঠাচ্ছে তাদের ইনফরমেশনগুলো অ্যাড হয়। তারপরে কি করে সে রাউটিং, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যখন কি করবে ডেটা পাঠাবে, তো এই পাঠানোর ক্ষেত্রে আসলে কোন পথে গেলে হচ্ছে ডেটাটা ঠিকমতো ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে পারবে, এই পাঠানোর জন্য বেস্ট পাথ অর্থাৎ সবচেয়ে এফিশিয়েন্ট কম কস্টে কোন পাথ দিয়ে গেলে আমার ডেটাটা ঠিকমতো পৌঁছাবে, এই কাজটা করে। তারপরে যেটা করে ডি-এনক্যাপসুলেশন বলতে সোর্স তো পাঠাইলো, সোর্স যখন ডেটা পাঠায় এইখানে গিয়ে আবার কি করে, প্রথমে তো আমার এইখানে গেল, যাওয়ার পরে এখানে ফ্রেমে কনভার্ট হবে, ফ্রেম থেকে আবার কি করবে, ফ্রেম থেকে লেয়ার 2 এর ইনফরমেশন যেগুলো আছে এগুলোকে বাদ দিলে কি হবে, বাদ দিলে হচ্ছে আমার প্যাকেটটা পাবে। তাহলে এনক্যাপসুলেশন হচ্ছে কি ক্যাপসুল করা মানে কি, ধরেন আমার এখানে একটা ডেটা আছে, ডেটার ভিতরে লেয়ার 4 এর ইনফরমেশন দিলাম, এগুলো হচ্ছে কি ক্যাপসুল করতেছি, লেয়ার 3 ইনফরমেশন দিলাম, ফ্রেম দিলাম, মানে লেয়ার 2 এর ইনফরমেশন দিলাম, এই যে এনক্যাপসুলেট করলাম। পরবর্তীতে আবার ডেস্টিনেশনের কাছে হলে কি এগুলো ডি-এনক্যাপসুলেটেড হবে, হ্যাঁ, প্রথমে কি করবে লেয়ার 2 এর ইনফরমেশন বাদ দিবে, ডিসকার্ড করবে, লেয়ার 3 ইনফরমেশন ডিসকার্ড করবে, তাই না? তো এই যে ডি-এনক্যাপসুলেট হচ্ছে কি যখন আমার এই ডেস্টিনেশনের কাছে পৌঁছায় তখন কিন্তু সে কী করে প্রত্যেকটা লেয়ারের ইনফরমেশনগুলোকে ইনস্পেক্ট করে, লেয়ার 3 ইনফরমেশন ইনস্পেক্ট করে দেখবে যে আসলে এটা কি আমার কাছে পাঠাইছে কিনা, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি ডি-এনক্যাপসুলেশন, হ্যাঁ। তাহলে সে এনক্যাপসুলেট করে আপার লেয়ার থেকে যখন আসতে থাকে তখন কি করে লেয়ার 3 ইনফরমেশন অ্যাড করে, আবার কি করে ডি-এনক্যাপসুলেট করে, আবার ওই যে লেয়ার 3 যে ইনফরমেশনগুলো আছে এগুলোকে এক্সামাইন করে যে আসলে তার কাছে পাঠাইছে কিনা। আর যেটা করে সেটা হচ্ছে রাউটিং, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানোর জন্য কোন পাথে পাঠাবে, হ্যাঁ, লংগেস্ট পাথ বা লংগেস্ট ম্যাচ বা ভালো পাথ কোনটা আছে সেখানে সে কী করবে পাঠাবে আর কি, যাতে এফিশিয়েন্টলি ডাটাটা ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায়। এখানে একটা এক্সাম্পল দিছে, দেখেন 192.168, এই যে এটা থেকে এখানে যাবে ডেটা লেয়ার 4 এ এসে এটা লেয়ার 4 ইনফরমেশন অ্যাড হয়েছে এই যে এনক্যাপসুলেশনে, এখানে এটা সেগমেন্ট হয়ে গেছে, সেগমেন্টে আসলো লেয়ার 3-তে, লেয়ার 3 ইনফরমেশন অ্যাড হয়েছে, প্যাকেট হইল 2 নাম্বার লেয়ারে যোগ হয়ে ফ্রেম হইল, পরে এটা ফিজিক্যাল লেয়ার দিয়ে কী করলো বিটটাকে পাঠিয়ে দিল, সে রাউটিং ডিসিশন নেবে কোন পথে পাঠাবে, এখানে আসলো ফ্রেমটা গেল, এখান থেকে ফ্রেমের ইনফরমেশনগুলোকে বাদ দিল, তাহলে প্যাকেট হইলো, প্যাকেটকে আবার সেগমেন্টে এভাবে উপরের দিকে পাঠিয়ে দিল। তো আইপি এনক্যাপসুলেশন প্রসেস এই জিনিসটাই বলছে, আমার ডেটার সাথে হচ্ছে কী হচ্ছে সেগমেন্ট হেডার, অর্থাৎ লেয়ার 4 এর যে ইনফরমেশন আছে, হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ারের ইনফরমেশন অর্থাৎ টিসিপি, ইউডিপি, এই ধরনের ইনফরমেশন যেগুলো আছে, পোর্ট ওয়াইজ বা প্রসেস ওয়াইজ ইনফরমেশন যেগুলো আছে এগুলো যখন অ্যাড করে দিল তখন হচ্ছে কি হয়ে গেল, এটা আমার প্যাকেটে হয়ে গেল, সরি ডেটার সাথে এটা যখন অ্যাড হলো তখন এটা সেগমেন্ট, ট্রান্সপোর্ট লেয়ারে সেগমেন্ট, এবং থার্ড লেয়ারে হচ্ছে কি এই টোটালটাই হচ্ছে আবার পেলোড বা ডেটা হিসাবে আসে এইখানে, অর্থাৎ এই ডেটাতে মূলত সেগমেন্ট হেডার আছে, অর্থাৎ
সেগমেন্ট বলতে আমরা বুঝবো যে লেয়ার 4 এর ইনফরমেশন আছে প্লাস হচ্ছে কি আমার অ্যাকচুয়াল ডেটা আছে এইখানে। তো এইটা যখন আসলো লেয়ার 3-তে, এখানে আবার কি আইপি হেডার অর্থাৎ লেয়ার 3 ইনফরমেশনগুলো অ্যাড হইলো, অ্যাড হয়ে কি এটা নেটওয়ার্ক লেয়ারে, এটাকে আমরা প্যাকেট বলবো। এই জিনিসগুলোই ক্যারেক্টারিস্টিক্স অফ আইপি, অর্থাৎ আইপি কীভাবে কাজ করছে বলে যে এটা হচ্ছে কানেকশনলেস, অর্থাৎ সে সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানোর আগে কোনো ধরনের মানে কানেকশন বা অ্যাকনলেজমেন্ট তৈরি করে না যে আমি আসতেছি বা পাঠাইতেছি। এটার একটা অ্যানালজি ওরা বলছে যে যখন কি করে পোস্টম্যান আমাদের কাছে পাঠায়, সে সরাসরি ডাক টিকেটের মানে আমার বাসায় চিঠি নিয়ে চলে আসে আর কি। বেস্ট এফোর্ট হচ্ছে কি যখন সে পাঠাবে সে শুধু পাঠাইতেই থাকবে, গিয়ে ঠিকমতো পৌঁছাইলো কি পৌঁছাইলো না এটা তার মানে এফেক্ট না আর কি। হ্যাঁ, যেমন এখানে 3টা প্যাকেট পাঠাইছে, এখানে 2টা প্যাকেট গিয়ে পৌঁছাইছে। তো এই কাজটা আসলে আইপির কাজ না, সে শুধুমাত্র কী করবে এখানে পাঠাবে। তারপর হচ্ছে মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই যে কমিউনিকেশন মিডিয়াম, যে কোনো মিডিয়ামের থ্রুতেই কি প্যাকেট কী করতে পারে, ট্রাভেল করতে পারে। এখন এই যে আইপি ভার্সন 4 এর প্যাকেটের স্ট্রাকচারটা আসলে কীরকম হয় আমরা দেখেন এর আগে কিন্তু ফ্রেমের স্ট্রাকচার দেখছিলাম, তাই না? ফ্রেমের স্ট্রাকচার। এখন হচ্ছে আমাদের এখানে আমরা দেখব হচ্ছে যে এইখানে দেখেন আইপি ভার্সন 4 এর ভিতরে এইখানে আমাদের টোটালটা হচ্ছে অ্যাজ এ হোল 20 বাইটের মতো, আর এইখানে আমাদের হচ্ছে এই যে ভার্সন আর হচ্ছে ইন্টারনেট হেডার লেংথ যেটা আছে এটা হচ্ছে 1 বাইট, তারপরে ডিফারেন্সিয়েটেড অফ সার্ভিসেস এইটা হচ্ছে 2 বাইট মানে 1 বাইট, তারপরে টোটাল লেংথ সব মিলে হচ্ছে এখানে 4 বাইট, অ্যাজ এ হোল হচ্ছে এটা কত 20 বাইট, 1 2 3 4 5। এখন দেখেন এই যে ভার্সন যেটা আছে, ভার্সন এই ফিল্ডটা ডিফাইন করে আসলে এই আইপিটার আসলে ভার্সন কত। যেহেতু আমরা আইপি ভার্সন 4 এরটা দেখতেছি, এটা ডিফাইন করা হচ্ছে আইপি ভার্সন 4, এবং এইটার জন্য এই আইপি ভার্সন 4 এর জন্য যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে কি 0100, অর্থাৎ 4-এর যে ভ্যালুটা আছে। আর এই ইন্টারনেট হেডার লেংথ যেটা আছে এই ফিল্ড দিয়ে আসলে কি বোঝা যায় সেটা হচ্ছে কি এই হেডারের যেই সাইজটা, টোটাল সাইজটা, অর্থাৎ এটা হচ্ছে কত 20 বাইট, 20 বাইট, অর্থাৎ এটা হচ্ছে কি আইপি ভার্সন 4 এর হেডারের সাইজটা কতটুকু, এই ইন্টারনেট হেডার লেংথ এই ফিল্ডটা দিয়ে বোঝায়। আর এইটা হচ্ছে এই ডিফারেন্সিয়েটেড সার্ভিসেস, এটা হচ্ছে কি কোয়ালিটি অফ সার্ভিসেস, অর্থাৎ যখন আমরা কোনো ধরনের প্যাকেট পাঠাবো কোন প্যাকেটকে প্রায়োরিটি দিতে হবে, তারপরে কোন প্যাকেট আসলে কি কোনো ধরনের ডিলে করা ঠিক হবে না, কন্টিনিউয়াসলি পাঠাইতে হবে, এই জিনিসগুলো হচ্ছে কি এই ডিফারেন্সিয়েট সার্ভিসেস এই ফিল্ডের থ্রুতে মানে এই জিনিসগুলো কনফার্ম করে। এর ভেতরে যে একটা আছে কি ডিফারেন্সিয়েটেড কোড পয়েন্ট যেটা আছে, সে হচ্ছে কি যেমন ধরেন একটা প্যাকেট পাঠাবো আমি, এই প্যাকেটের ক্ষেত্রে হচ্ছে কি কোনটার প্রায়োরিটি কীরকম হইতে পারে, বা যে প্যাকেটগুলো অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিসেসের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে এখানে ডিফাইন করা হয়। যেমন ধরেন আমার লাইভ স্ট্রিমিংয়ের জন্য কোন ধরনের যে প্যাকেটগুলো আসবে এই প্যাকেটগুলোকে কি আমার খুব বেশি প্রায়োরিটাইজ করতে হবে। তারপরে কোনো ধরনের আমি হচ্ছে কোনো ফাইল পাঠাইলাম যেটা আমি রিজিউম করতে পারবো, ওইখানে হচ্ছে কি কন্টিনিউয়াসলি না পাঠায়া, অর্থাৎ অন্য যেগুলো হচ্ছে আমার যেই ধরনের প্যাকেটগুলো আসলে কি আমার সরাসরি কমিউনিকেশন করতেছে বা যাদেরকে প্রায়োরিটাইজ করতে হয়, এই যে ডিফারেন্সিয়েটেড কোড সার্ভিসেস কোড পয়েন্ট এই ফিল্ডগুলো হচ্ছে কি এটাকে ডিফাইন করে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্লিসিট
ওকে, ডিফারেন্সিয়েটেড কোড পয়েন্ট। আর এইখানে আরেকটা আছে হচ্ছে যে এক্সপ্লিসিট কনজেশন নোটিফিকেশন, অর্থাৎ কোনো একটা পাথের ভিতরে যদি মনে করেন যে কনজেশন থাকলে ধরেন এখানে আমার কোনো ধরনের প্যাকেট গেলে এটা ড্রপ হয়ে যাইতে পারে। তো এটাকে ড্রপ না করে তখন হচ্ছে কি এই এই ফিল্ডের থ্রুতে আসলে একটা নোটিফিকেশন মেসেজ পাঠানো হয় যে সেন্ডারকে, যে আসলে কি এখানে কনজেশন হইতেছে, তুমি বড় ধরনের প্যাকেট না পাঠায় প্যাকেটকে কি করো, ছোট করো। টোটাল লেংথ বলতে যেটা বোঝায় যে টোটাল প্যাকেটের টোটাল লেংথটা, এখানে যেমন এই হেডার আছে, এই হেডার সহ ডেটা, অর্থাৎ আপার লেয়ারে যতগুলো ছিল আর কি পেলোডটা সবটা মিলে হচ্ছে কি টোটাল লেংথ আর কি। ধরেন এখানে এই টোটাল লেংথ বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে এই হেডার সাথে হচ্ছে কি এই পেলোড যেটা আছে উপর থেকে আসবে ওই জিনিসটা। আইডেন্টিফিকেশন ফ্ল্যাগ আর হচ্ছে কি ফ্র্যাগমেন্ট অফসেট। এই আইডেন্টিফিকেশন ফ্ল্যাগ এবং ফ্র্যাগমেন্ট অফসেট এটা হচ্ছে কি আমরা জানি যে একটা টার্ম আমরা পড়ছিলাম এমটিইউ, এটা মানে কি এমটিইউ মনে আছে কি ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, তাই না? অর্থাৎ আমরা জানি যে ওইটা কত পর্যন্ত হইতে পারে, 1500 বাইট পর্যন্ত হইতে পারে, এর থেকে যাতে বড় না হয়। তো কোনো কিছু যদি বড় হয়ে যায় ওইগুলাকে আমরা কি করি, মানে ওইগুলা হচ্ছে রাউটার পাঠানোর ক্ষেত্রে ফ্র্যাগমেন্ট করে ভাগ করে নেয়, হ্যাঁ ফ্র্যাগমেন্ট করে ভাগ করে নেয়। তাহলে এই যে আইডেন্টিফিকেশন যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটা হচ্ছে কি ফ্র্যাগমেন্টেড যেই সেগমেন্টগুলো আছে ওই সেগমেন্টগুলো আসলে কি কোন প্যাকেটের অধীনে আছে, অর্থাৎ তাদের আইডেন্টিফিকেশন নাম্বার কি থাকে, সেম থাকে। ধরেন আমার এখানে একটা প্যাকেট আছে হাইপোথেটিক্যালি, এটাকে আমি কয়েকটা ভাগ করলাম, ছোট ভাগ করছি। তো এই আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে তাদেরকে ভাগ করলে তাদের একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। ধরেন সবার কি থাকবে, তাদের আইডেন্টিফিকেশন নাম্বার সেম থাকবে। ধরেন 1 যদি থাকে তাইলে 1, তাইলে রিসিভার এন্ডে বুঝতে পারবে যে তারা সবাই কি করছে, এই প্যাকেটের অধীনে ছিল, বাট আলাদা সেগমেন্ট হয়ে আসছে আর কি, আলাদা সেগমেন্ট হয়ে আসছে। এই ফ্ল্যাগ বিডের মাধ্যমে আসলে কিভাবে ফ্র্যাগমেন্ট করবে এই জিনিসগুলো ডিফাইন করে। তারপরে ধরেন আমি কী করলাম, সেগমেন্ট করার ক্ষেত্রে হচ্ছে কি সেম পাথেই যে সবাই যাবে তা তো না, ডিফারেন্ট পাথেও যাইতে পারে। ধরেন যে এটা হচ্ছে আমার 1 নাম্বার সেগমেন্ট, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তো যাওয়ার পরে যখন তারা আবার একত্রিত হবে, সেই ক্ষেত্রে হচ্ছে কি এই যে ফ্র্যাগমেন্ট অফসেট যেটা আছে এটার মাধ্যমে আসলে কি তার পজিশনটা কোথায় ছিল এই জিনিসগুলো, অর্থাৎ আবার রিঅ্যাসেম্বল করার সময় কি করে এই যে ফ্র্যাগমেন্ট অফসেটের মাধ্যমে কি করে তার পজিশনটাকে বুঝে, অর্থাৎ আগে ছিল কি 1 নাম্বার সেগমেন্ট, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, 4 নাম্বার, অর্থাৎ আবার প্যাকেটটাকে কি করে রিঅ্যাসেম্বল করে বা নতুন করে, মানে যে সেগমেন্টগুলো আলাদাভাবে আসছিল সেগুলোকে আবার একত্রিত করে। আর এই যে টাইম টু লিভ, আমরা দেখবেন যে বিভিন্ন সময় পিং দিলে টিটিএল একটা আছে, টাইম টু টিটিএল ভ্যালু, অর্থাৎ এইটা হচ্ছে কি একটা প্যাকেটের লাইফকাল, মানে তার একটা জীবন হিসেবে ধরে নেয় আর কি, হ্যাঁ। অর্থাৎ এই টিটিএলের যে ভ্যালুটা আছে প্রত্যেকটা হোপ দিয়ে যখন কি করবে, আমার প্যাকেটটা যখন যাবে প্রত্যেকটা হোপ দিয়ে যখন কি করবে, হোপ দিয়ে একবার প্রসেস হইলে এই টিটিএল ভ্যালুটা কি করবে 1 করে কমে। ধরেন এটার ভ্যালু আমার আছে হচ্ছে 5, আমার ডেস্টিনেশন পর্যন্ত সে যাবে, এই ডেস্টিনেশন পর্যন্ত যাওয়ার জন্য এইখানে আছে ফাইনালি এখানে ডেস্টিনেশন। তো এই রাউটার বা এই হোপ দিয়ে সে যখন একবার প্রসেস করবে এটার ভ্যালু হয়ে যাবে 4, এটা দিয়ে যখন প্রসেস করবে তখন হয়ে যাবে 3, এটা দিয়ে যখন প্রসেস হবে তখন 2, ফাইনালি ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাবে। তো এই যে আবার যদি ফার্দার মোড তার প্রসেস হইতো তখন 1 হইতো,
এবং তারপরে আবার যদি তার প্রসেস হইতো তখন টিটিএল ভ্যালুটা হইতো 0। যখন টিটিএল ভ্যালুটা 0 হয় তখন আসলে কি এই প্যাকেটটাকে ডিসকার্ড করে দেয়, অর্থাৎ তার জীবন শেষ। এখন এই টিটিএল ভ্যালুটা যদি না দেওয়া হয় তাইলে কী করতে থাকবে, এই প্যাকেটটা আজীবন শুধুমাত্র কী করতে থাকবে, ঘুরতেই থাকবে। তাহলে এই জন্য এটা হচ্ছে কি টাইম টু লিভ বলতে এই প্যাকেটটা কতগুলো হোপ দিয়ে প্রসেস হইতে পারবে বাট তার আয়ুষ্কাল কত, এই জিনিসটাকে নির্ধারণ করা হয় হচ্ছে কি টিটিএল ভ্যালু দিয়ে, বা টাইম টু লিভের যে ভ্যালুটা আছে এটা দিয়ে। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে কি প্রোটোকল। এই প্রোটোকল দ্বারা বোঝা যায় হচ্ছে যে আপার লেয়ারে কোন প্রোটোকল ইউজ করা হয়েছে, সেটা কি টিসিপি নাকি ইউডিপি, কোন ধরনের প্রোটোকল ইউজ করা হয়েছে। এটা হেডার চেকসাম দিয়ে হচ্ছে কি কোনো ধরনের করাপশন আছে কি না, বা প্যাকেটটাতে কোনো ধরনের ডেটার অল্টার হয়েছে কি না এটা চেক করা হয়। আর সোর্স আইপি অ্যাড্রেস তো আমরা জানি, সোর্সের আইপি অ্যাড্রেস এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হচ্ছে কত, এটা হচ্ছে ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেসটা। এই হচ্ছে মোটামুটি আইপিভি ভার্সন 4 এর যেই হেডারের যেই স্ট্রাকচারটা আছে, হেডারের যে স্ট্রাকচারটা আছে এটা, ঠিক আছে, আইপি হেডারের স্ট্রাকচার এখানে লিখছে যে ভার্সন হচ্ছে কি, ভার্সন আইপি ভার্সন 4 ইউজ করলে এটা 100 ডিফারেন্সিয়েট অফ সার্ভিসেস টাইম টু লিভ, তাই না। প্রোটোকল হচ্ছে কি আপার লেয়ারে এই কী বলে, কোথায় দেখাচ্ছে যে ক্লাস 1 মিনিট পরে শেষ হয়ে যাবে। আমার এখানে তো দেখাচ্ছে না। 30 মিনিট ডিউরেশন দিছে না। ডিউরেশনটা ইয়ে করা হয়েছিল না। আচ্ছা আচ্ছা দেখি কি হয়। পজ করলেই ব্যাকেন্ডতে ভিডিও আছে। আচ্ছা দেখা যাক। তো এগুলোই লেখা আছে আর কি, হেডার চেকসাম ইউজ টু ডিটেক্ট দ্য করাপশন ইন দ্য। তো আচ্ছা, তো এই জিনিসটা একটু বুঝতে পারলেন কিনা বলেন তো, এই আইপি ভার্সন 4 ফিল্ডগুলো হেডারের। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর একটু ভালোভাবে পড়তে হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন আইপি ভার্সন 4 আসলে আমাদের কি করতে হবে, কোন একটা সময়, এখনও আমাদের আইপি ভার্সন 6 ইউজ হইতেছে। তো আইপি ভার্সন 4 লিমিটটা কি আসলে, আইপি ভার্সন 4 ভিতরে আমাদের কম পরিমাণের ইউনিক আইপি অ্যাড্রেস পাইতেছি। হ্যাঁ, আইপি অ্যাড্রেস ডিপ্লেশন হইতেছে, অর্থাৎ আমাদের আগে যেমন আপনার কমিউনিকেটিং ডিভাইস কম ছিল, এখন আইওটির যে কনসেপ্ট আছে অনেক কিছুর ভিতরেই আমরা প্রিন্টারে আইপি অ্যাড্রেস ইউজ করতেছি, তারপরে সিসিটিভিতে আইপি অ্যাড্রেস ইউজ করতেছি, ডিফারেন্ট জায়গাতে কিন্তু আমরা আইপি অ্যাড্রেস ইউজ করতেছি। তার মানে কি আমাদের আরও বেশি আইপি অ্যাড্রেসের দরকার হয়।
তো এইটাকে আসলে আমরা এখন যেভাবে চালাই নিতেছি সেটা হইতেছে ধরেন আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করতেছি, সাথে হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ইউজ করতেছি। হ্যাঁ, তো এইটার মাধ্যমে হচ্ছে কি আমরা এন্ড টু এন্ড কানেক্টিভিটি যেটা আছে এটাকে চালাই নিতেছি। তো এটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস, এইটা হচ্ছে সমস্যাগুলো। আইপি ভার্সন 4 এর সমস্যা হচ্ছে কি, আপডেটিং হয়েছিলাম তখন তো হ্যাঁ যে এগুলো প্রাইভেট টাইপ, মানে প্রাইভেট আইপি অ্যাড্রেস যত হোক তাতে তো পাবলিক অ্যাড্রেস সমস্যা হবে না। সেদিন IPv4 এটাও তো মানে আইপি শেষ হয়ে যাওয়ার কথা না, যদিও আরো অনেক ডিভাইস। ও মানে প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করতেছি, বাট আমরা তো হচ্ছে কি মানে অ্যাটলিস্ট দুইটা দুইটা আইপি অ্যাড্রেস তো ইউজ করতেছি। হ্যাঁ, কোনো একটা সময় তো আসলে এটা কি হয়ে যাবে, ধরেন এখানে বলছে যে আমরা অ্যাপ্রক্সিমেটলি 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস আছে। তো এইখানে হচ্ছে কি হবে, কোনো একটা সময় দেখা যাবে যে আমাদের এর থেকে বেশি পাবলিক আইপি অ্যাড্রেসের প্রয়োজন হবে, তখন আসলে আইপি ভার্সন 4 দিয়ে আমাদের আসলে চলবে না আর কি। সেই ক্ষেত্রে আমরা আইপি ভার্সন 6-এ যাব আর কি। তো আইপি ভার্সন 4 এর যে লিমিটেশনটা আছে এটা একটা লিমিটেশন যে এই ডিপ্লেশন হইতেছে, তারপরে এন্ড টু এন্ড কানেক্টিভিটি পাচ্ছি না, অর্থাৎ আমার ডিভাইস আপনার ডিভাইস সবাই কিন্তু আসলে কি আমরা হয়তোবা মানে পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করতেছি না। তারপরে রাইট, মানে সব ডিভাইস পাবলিক আইপি অ্যাসাইন করতে পারবো না আমরা। পারতেছি না, হ্যাঁ। IPv4 তারপরে যেটা হইতেছে যে দেখেন এখন আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করার কারণে আমরা হচ্ছে নেট ইউজ করতেছি, তাহলে এইটাও কিন্তু আমার রাউটারের একটু প্রসেস করতে হচ্ছে, বলছে যে এই জন্য নেটওয়ার্ক কমপ্লেক্সিটি কী হচ্ছে, অ্যারাইজ হচ্ছে আর কি। তো সরাসরি যদি থাকতো এন্ড টু এন্ড ডিভাইসের ভিতরে যদি আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস থাকে, তখন তো কী করতে হবে, এই নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এই ধরনের কাজগুলো করতে হবে না আর কি। তো এই তিনটা জিনিসকে তারা এই আইপি ভার্সন 4 এর লিমিটেশন হিসাবে ধরছে আর কি। হ্যাঁ, একটা হচ্ছে কি আইপি স্যার, নেটের কাজ কি প্রাইভেট আইপি কে পাবলিক আইপি কে ট্রান্সলেট করা নাকি IPv4 কে IPv6? না, আইপি ভার্সন পাবলিক তো মনে হয় প্রাইভেট আইপি তে কনভার্ট করা নেট। নেটে আসলে কি করে, নেট হচ্ছে ধরেন আমার একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে, এটাকে সে কী করবে, কোনো একটা পাবলিক আইপি অ্যাড্রেসের থ্রুতে পাঠাবে। তো পাঠাইলো তো তো ওইখানে তো জানে যে সবাই বাই মানে আউটসাইড নেটওয়ার্কে জানে কি আমার আইপি অ্যাড্রেস না, ওই যে পাবলিক আইপি অ্যাড্রেসের থ্রুতে আসছে আর কি। তাহলে সে এখানে কি করলো, প্রাইভেটকে পাবলিকে কনভার্ট করলো বলতে কি আসলে আমার এই প্যাকেটটাকে সে একটা পাবলিক আইপি অ্যাড্রেসের থ্রুতে পাঠাইলো। আবার যখন তার কাছে ব্যাক করবে, রাউটার তো আসল খেলা জানে যে আসলে ভাই তুমি তো আসল জিনিস না, তুমি তো হচ্ছে এইখান থেকে আসছো, তখন আবার সে কী করে ওইটাকে ট্রান্সলেট করে দেয়। তাইলে আসলে সে দুই জিনিসই করে, সে প্রাইভেটকে পাবলিকে, এবং যখন আবার ব্যাক করে তখন হচ্ছে কি করে অ্যাকচুয়াল প্রাইভেট আইপি অ্যাড্রেসের কাছে প্যাকেটটাকে পৌঁছায় আর কি। প্রাইভেটে তো এই তিনটা জিনিসকে হচ্ছে কি আইপি ভার্সন 4 এর লিমিটেশন হিসাবে দেখা হয়েছে। তো এই লিমিটেশনগুলো দূর করার জন্যই হচ্ছে কি আমাদের আইপি ভার্সন 6 চলে আসছে আর কি। তো এখানে প্রচুর পরিমাণের আইপি অ্যাড্রেস থাকবে। তো আইপি ভার্সন 4 ছিল হচ্ছে কত 32 বিটের, তাই না? আর এটা হচ্ছে কত 128 বিট পর্যন্ত। তাইলে এখানে প্রচুর পরিমাণে আইপি অ্যাড্রেস বাড়তেছে। তারপরে বলতেছে যে আইপি ভার্সন 4 এর হেডারটা যত কমপ্লেক্স ছিল, আইপি ভার্সন 6-এ অত বেশি নাই, মানে হেডার মানে ফিল নাই আর কি, এটা একটু কমপ্লেক্সিটি। তারপরে নেটের প্রয়োজন নাই আর কি। আবু ভাইয়ের ক্যামেরাটা অন হয়ে গেছে। তো দেখেন এখানে বলতেছে যে আইপি ভার্সন 6 এর ভিতরে আসলে আমরা প্রচুর পরিমাণের আইপি অ্যাড্রেস পাবো আর কি। কত 340 আনডেসিলিয়ন্স বলতে এই যে এই সংখ্যাটাকে যদি আমরা পড়ি তখন এটাকে 1 আনডেসিলিয়ন্স বলে আর কি। এরকম 340 আনডেসিলিয়ন আইপি অ্যাড্রেস পাবো, অর্থাৎ পৃথিবীর সমস্ত ডিভাইসগুলোতে তখন কি করতে পারবো, আমরা আইপি অ্যাড্রেস বসায় দিতে পারবো আর কি। এখন আইপি ভার্সন 4 এবং 6 এর হেডারটা, এটা আইপি ভার্সন 4 এরটা, তাই না? আমরা দেখছিলাম যে বলছে যে ফিল নেম কিপ ফ্রম আইপি ভার্সন 4 টু আইপি ভার্সন 6, অর্থাৎ এই যে কালারগুলো দিছে এই নামটা, এগুলো আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6-এ কি সেম। অর্থাৎ আইপি ভার্সন হেডারকেও যদি আইপি হেডারকে যদি চেক করি 6 এর জন্য, এই 6 এর ভিতরেও আমরা এই ভার্সন পাবো,
সোর্স অ্যাড্রেস পাবো, ডেস্টিনেশন অ্যাড্রেস পাবো, মানে সেম। আর এই যে এই কালারে যেটা আছে টাইপ অফ সার্ভিসেস, তারপরে টোটাল লেংথ, টাইম টু লিভ, প্রোটোকল 1 2 3 4, এই চারটাকে বলছে নেম অ্যান্ড দ্য পজিশন চেঞ্জড, মানে তাদের নাম চেঞ্জ হয়েছে বাট দে ওয়ার্ক, মানে তারা সেম টাইপের কাজ করে বাট নাম এবং পজিশনটা চেঞ্জ হইতে পারে। তারপরে যে এই যে অপশনস, প্যাডিং, তারপরে হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন, এই হেডার লেংথ, ফ্র্যাগমেন্ট অফসেট, হেডার চেকসাম, এই জিনিসগুলো কি নাই আইপি ভার্সন নো লঙ্গার রিকোয়ার্ড ইন দ্য আইপি ভার্সন 6। তাইলে আইপি ভার্সন 6-এ এটা থাকবে না, ফ্ল্যাগ থাকবে না, ফ্র্যাগমেন্ট থাকবে না, হেডার চেকসাম থাকবে না, প্যাডিং থাকবে না, অপশনস থাকবে না, এগুলো থাকবে না। তাইলে দেখেন আইপি ভার্সন 6-এ আসলে কি, আইপি ভার্সন 4 থেকে এই হেডারের কমপ্লেক্সিটি যেটা আছে, হ্যাঁ লেস কমপ্লেক্স। আইপি ভার্সন 6-এ যেই আইপি হেডার আছে সেটা কম কমপ্লেক্স। এখানে দেখেন তো ওরা নিয়ে আসছে আর কি, ওই যে বলছিলাম ভার্সন ঠিক আছে, সোর্স, ডেস্টিনেশন, তারপরে এখানে হচ্ছে এই যে এখানে ছিল হচ্ছে কি এই হোপ লিমিট যেটা আছে এটাই হচ্ছে কি টাইম টু লিভ যেটা আছে এটা। নেক্সট হেডারটা হচ্ছে কি, নেক্সট হেডারটা হচ্ছে প্রোটোকল যেটা ছিল। আইপি ভার্সন প্রোটোকল হেডারের ভিতরে কি থাকতো প্রোটোকল ফিল্ডে, আইপি ভার্সন 4-এ আপার লেভেল প্রোটোকল, হ্যাঁ আপার লেয়ারে যে প্রোটোকল ছিল ওই প্রোটোকলগুলো। ওকে, তাইলে এই যে নেক্সট হেডার যেটা আছে এটাতে আপার লেয়ারের ইনফরমেশনগুলো থাকবে। হোপ লিমিট এটাতে তাইলে কি থাকবে, টিটিএল ভ্যালু থাকবে। তারপরে আপনার ওই যে তাহলে স্যার ওই টিটিএল ভ্যালু ওটা কি থাকবে না, শুধুমাত্র হপ কাউন্ট হবে? হোপ কাউন্ট আর টিটিএল ভ্যালু অলমোস্ট সেম, ওইরকম একটা ভ্যালু থাকবে। হ্যাঁ ওই টিটিএল, ওইখানে টিটিএল ভ্যালু যে ইনফরমেশনটা হোল্ড করতে, এখানে হোপ লিমিট এই ফিল্ডটা ওই একই ইনফরমেশন হোল্ড করবে আর কি। তারপরে এখানে হচ্ছে আপনার এই যে পেলোড লেংথ হচ্ছে কি টোটাল লেংথ যেটা ছিল আর কি, হ্যাঁ টোটাল লেংথের কাজ করবে। ট্রাফিক ক্লাস আর হচ্ছে ফ্লো লেভেল এগুলো হচ্ছে কি ডিফারেন্সিয়েটেড সার্ভিসেসের কাজ করবে আর কি। তো এটা আর কি, তাহলে এটা তো ফাইনালি ওরা এখানে দেখাইছে আর কি যে আসলে কি কি আছে বাদ দিয়ে। আমরা তো দেখলাম ভার্সন আছে, ট্রাফিক ক্লাস আছে, ফ্লো লেভেল, পেলোড। তাহলে আইপি ভার্সন 6-এর যে প্যাকেট হেডারটা আছে, আইপি হেডারটা আছে, এটা হচ্ছে এরকম আর কি। তো আমরা তো দেখছি যে ভার্সন হচ্ছে কি, ভার্সন হচ্ছে বলবে যে এটা কোন ভার্সন, অর্থাৎ আইপি ভার্সন 6-এর জন্য হচ্ছে কি ওই যে 100.110, অর্থাৎ এটা মানে হচ্ছে কত 6। তারপরে ট্রাফিক ক্লাস কি করবে, ট্রাফিক ক্লাস হচ্ছে ডিফারেন্সিয়েটেড সার্ভিসেস যেটা ছিল আর কি, ওই ধরনের কাজগুলো করবে। তারপর ফ্লো লেভেল দিয়ে হচ্ছে কি করবে, ফ্লো লেভেল দিয়ে হচ্ছে কোন একটা মানে সেম টাইপের যে প্যাকেটগুলো আছে সেগুলোকে সেমভাবে ট্রিট করতে হবে। যেমন ভয়েস আছে যেগুলো, এগুলোকে কীভাবে হ্যান্ডেল করবে, তারপরে লাইভ স্ট্রিমের ভিডিওগুলোকে কীভাবে হ্যান্ডেল করবে, এই জিনিসগুলো। পেলোড লেংথ তো আমরা জানি এটা হচ্ছে কিসের মতো কাজ করবে, টোটাল লেংথের মতো, অর্থাৎ এটা হচ্ছে আমার আইপি হেডারের লেংথ প্লাস হচ্ছে কি ডেটার লেংথ আছে যেটা আছে টোটাল জিনিসটাকে হচ্ছে কি এটা ডিফাইন করবে আর কি। তারপর নেক্সট হেডার যেটা আছে, নেক্সট হেডার হচ্ছে কি আপার লেয়ারের যেই ধরনের প্রোটোকলগুলো ইউজ করা হয়েছে, এটা হোপ লিমিট হচ্ছে কি টিটিএল ভ্যালুর মতো সেমভাবে হচ্ছে কি প্রত্যেকটা হোপ দিয়ে একবার প্রসেস হইলে কি ডিক্রিমেন্ট বাই 1 এক করে কমতে থাকবে আর কি। আর যখন 0 হয়ে যাবে তখন কি এটা লাইফ শেষ, তখন এটাকে ডিসকার্ড করে দিবে। আর সোর্সের আইপি অ্যাড্রেস, আইপি ভার্সন 6-এর অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি ভার্সন 6 অ্যাড্রেস, এটা তো আমরা জানি আর কি। আর একটা প্রশ্ন ছিল ডিসকার্ডের ব্যাপারে। বলেন। মানে স্যার ডিসকার্ড তো আমরা তো এখানে যে নেটওয়ার্ক লেয়ার নিয়ে আলোচনা করতেছি সফটওয়্যার লেভেলে, মানে হার্ডওয়্যার লেভেলে ডিসকার্ড গুলো হয় কিভাবে, যেই ডিভাইস থেকে ডিসকার্ডটা হবে সেখান থেকে কি এমটি ওয়েব পাঠানো হয় কিনা এই সম্পর্কে যদি না, ওইটা হচ্ছে ওই যে আইসিএমপি একটা মেসেজ পাঠায় দেয় সোর্সকে
যে তুমি যেটা পাঠাইছো সেটা হইতেছে কি মানে রাতকানা রোগীর মতো ঘুরতেছে, তাকে ডেস্টিনেশন পর্যন্ত তো পাঠানো যাচ্ছে না আর কি। তখন একটা ওই যে যে পাঠাইছে সেন্ডিং ডিভাইসকে কি করে একটা আইসিএমপি মেসেজ পাঠায় দেয় আর কি। তখন আবার যদি দরকার হয় যে সে কি করে টিটিএল ভ্যালুকে চেঞ্জ করে আবার প্যাকেট রিসেন্ড করলে করতে পারে। আচ্ছা, হাউ এ হোস্ট রুটস। হোস্ট যখন কি করবে কোনো একটা প্যাকেটকে ফরওয়ার্ড করবে, সে আসলে কিভাবে ডিসিশন নেয়, হ্যাঁ, তখন এখানে বলতেছে যে একটা হোস্ট কি করতে পারে, তিনটা জায়গায় তার প্যাকেটকে পাঠাইতে পারে। একটা হচ্ছে কি তার নিজেকেই পিং দিতে পারে, এটা আমরা দিছি না অনেক সময়, নিজেকে নিজে চেক করি কোন সময়, যখন আমরা ট্রাভেল শুটিং করি তখন কিন্তু কি করি যে আমার টিসিপি আইপি সুইট বা ইয়ে ঠিক মতো কাজ করতেছে কি না, ল্যান্ড কন্ট্রোলার ঠিক জি, তখন ওই কাজ লুপব্যাক অ্যাড্রেসটাকে পিং করে দেখা আগে নাকি তখন তারপর আমরা হ্যাঁ লুপব্যাক অ্যাড্রেস যেটা আছে এটাকে কি করি পিং দিয়ে দেখি, তাই না? তাইলে একটা হোস্ট কি করতে পারে, সে নিজেই নিজের কাছে একটা পিং পাঠাইতে পারে, অর্থাৎ নিজেই নিজেকে পিং করতে পারে। এটা আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে আমরা 127.0.0.1 ইউজ করি। এটা যে কোনো কিছু হইতে পারে, তাই না? 2 দিলেও হবে, সমস্যা নেই। আর আইপি ভার্সন 6 এর ক্ষেত্রে হচ্ছে এরকম আর কি, সবগুলা 0, কনজিকিউটিভ 0, লাস্টে হচ্ছে 1। তারপরে যেটা করতে পারে সেটা হচ্ছে কি লোকাল হোস্টকে পিং দিতে পারে। লোকাল হোস্ট বলতে কি বুঝি, মানে সেম নেটওয়ার্কের ভিতরে সে কী করতে পারে। তো দেখেন এই যে নিজে নিজেকে যখন পিং দিবে তখন আসলে কোনো ধরনের মানে আমার রাউটিং লাগে না আসলে, যে বা পাঠানোর জন্য যে কোথায় পাঠাইতেছে, বা আউটসাইড নেটওয়ার্কে যখন পাঠাবে, রিমোট হোস্টকে যখন লাগবে, মানে অর্থাৎ সে কি করতে পারে, নিজেকে পিং দিতে পারে লোকাল হোস্ট, অর্থাৎ মানে সোর্স এবং ডেস্টিনেশন যদি কি থাকে সেম নেটওয়ার্কের ভিতরে থাকে, তখন লোকাল হোস্টকে সে কী করতে পারে, ডিরেক্টলি পিং দিতে পারে। আরেকটা হইতে পারে সে সেম নেটওয়ার্কের ভিতরে না থেকে যদি ডেস্টিনেশনটা হয় কি দূরের কোনো নেটওয়ার্কের ভিতরে, তখন সে কী করে রিমোট হোস্টকে পিং দেয়। তো এই প্রসেসগুলো আসলে কিভাবে হয় এটা দেখবো আর কি। ডিফল্ট গেটওয়েটা কি আসলে? রাউটার দিয়ে বাকি যে রাউটারের সাথে কানেক্টিং ডিভাইসগুলো প্যাকেট সেন্ড করে থাকে, ওই পর্যন্ত যে আইপি অ্যাড্রেস ডিফল্ট গেটওয়েটা আসলে কোন সময় দরকার হয়? আচ্ছা, লোকাল নেটওয়ার্কের ভিতরে যদি দুইটা ডিভাইস কমিউনিকেট করতে চায় তখন আমাদের কি ডিফল্ট গেটওয়ের প্রয়োজন হয় নাকি হয় না? লোকাল নেটওয়ার্কে হলে হয় না, হয় আর না। হচ্ছে অন্য নেটওয়ার্ক অ্যাক্সেসের জন্য তখন যে গেটওয়েটা প্রয়োজন পড়ে। তাহলে এই যে আমরা যদি ধরেন যে যে কোনো জায়গায় আপনি যদি কি করতে চান, আপনার লোকাল জায়গা থেকে বের হওয়ার সময় একটা দেখেন স্পেসিফিক গেট দিয়ে আপনাকে বের হইতে হয়। ধরেন আমরা যদি ধরি নেকটারের কথা, নেকটারের একটা মেইন গেট আছে, নেকটার থেকে কেউ যদি বের হইতে চায় এই গেট দিয়েই তাকে কী করতে হবে, এক্সিট করতে হবে, বা ঢুকতে চাইলেও কি এই গেট দিয়েই ঢুকতে হবে। এটাকে আমরা লোকাল মানে ডিফল্ট গেটওয়ে হিসেবে কল্পনা করতে পারি। ধরেন এখানে একটা রাউটার আছে, এখানে সুইচ আছে, এখানে অনেকগুলো নেটওয়ার্ক, অনেকগুলো পিসি আর কি, আবার এখানে সুইচ আছে। এইটা সবাই বের হবে হচ্ছে এইখান দিয়ে। তাহলে এই যে এক্সিট করার যে এই রাস্তাটা আছে এটাই হচ্ছে কি, অর্থাৎ আমার রাউটারের যেই ইন্টারফেসটা আমার লোকাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে ওইটাই হচ্ছে কি ডিফল্ট গেটওয়ে। তো ডিফল্ট গেটওয়েকে আসলে কীভাবে চিনবো, বলছে এর ফিচার্স, বলছে ইট হ্যাজ অ্যান আইপি অ্যাড্রেস ইন দ্য সেম অ্যাড্রেস রেঞ্জ অ্যাজ আদার হোস্ট অন দ্য লোকাল নেটওয়ার্ক। অর্থাৎ এই লোকাল নেটওয়ার্কের ভিতরে যেই সমস্ত
ডিভাইসগুলো আছে তাদের যে আইপি রেঞ্জ ওই সেম রেঞ্জের ভিতরে কি সেও থাকবে, সেম রেঞ্জের ভিতরে সেও থাকবে। আচ্ছা, সেম রেঞ্জের ভিতরে আছে কি না এটা আমরা জানবো কিসের মাধ্যমে? সাবনেটের মাধ্যমে। সাবনেট মাস্কের মাধ্যমে। সাবনেট মাস্কের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কি তারা সেম নেটওয়ার্কের ভিতরে আছে কিনা। তারপরে বলছে যে ইট ক্যান অ্যাকসেপ্ট দ্য ডেটা ইনটু দ্য লোকাল নেটওয়ার্কের ভিতরে ডেটা ঢুকাইতে পারে এবং এটার থেকে আউটসাইড নেটওয়ার্কেও পাঠাইতে পারে। ইট রুটস ট্রাফিক টু দ্য আদার নেটওয়ার্ক, এটা লোকাল নেটওয়ার্ক থেকে আদার নেটওয়ার্কের ভিতরে কি ডেটাকে রুট করে। এটা হচ্ছে কি ডিফল্ট গেটওয়ের ফিচার। অর্থাৎ আমার যে লোকাল নেটওয়ার্কটা আছে এটা যদি আউটসাইড কোনো, এইটা ধরেন আমার একটা লোকাল নেটওয়ার্ক, এটা অন্য জায়গার আরেকটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সাথে আমি যদি কমিউনিকেশন করতে চাই তাহলে হচ্ছে কি আমার এই ডিফল্ট গেটওয়ের থ্রুতে কি তার কাছে যাইতে হবে। আর যদি আমি নিজেদের ভিতরে কমিউনিকেশন করি ভিতরে তাহলে আসলে কি আমার ওই ডিফল্ট গেটওয়ে পর্যন্ত যাইতেই হবে না, নিজেরা নিজেদের সাথে কমিউনিকেশন করব। তাইলে এখন দেখেন তো এইখানে এই যে আমরা বললাম যে এইখানে কোন জায়গায় আমাদের ডিফল্ট গেটওয়ে লাগবে এই তিনটার ভিতরে? রিমোট হোস্টের ক্ষেত্রে। রিমোট হোস্টের ক্ষেত্রে, অর্থাৎ আউটসাইড নেটওয়ার্কে যখন আমি যাইতে চাবো তখনই আমার ডিফল্ট গেটওয়ের প্রয়োজন হবে। আচ্ছা, বলছে এ হোস্ট রুট টু দ্য ডিফল্ট গেটওয়ে। একটা হোস্ট যদি ডিফল্ট গেটওয়ের ইনফরমেশনগুলো আসলে কি ডিএসসিপির থ্রুতে পাইতে পারে বা আমরা ম্যানুয়ালি কনফিগার করে দিই, তাই না? আচ্ছা, এখন দেখেন এই যে নেটওয়ার্কটা আছে 192.168.10.0 নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের ভিতরে তার হচ্ছে 10.10, 10.15 আর এই যে 10.1 আছে। এখন যদি তারা কি করতে চায় আউটসাইড নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন করতে চায় তাইলে আসলে কি করবে, এইখান থেকে ডেটাটাকে প্রথমে কি করবে ডিফল্ট গেটওয়ের ভিতরে পাঠাবে। ডিফল্ট গেটওয়ের ভিতরে যখন পাঠাবে তখন হচ্ছে কি করবে এই রাউটার একটা রাউটিং ডিসিশন নেবে। আচ্ছা, এখানে যদি পাঠাইতে চাই তাইলে কোথায় পাঠাবো, সে হয়তো বা কি তার নেক্সট হোপে পাঠাবে। এইভাবে যাইতে যাইতে হচ্ছে কি ফাইনালি ওই ডেস্টিনেশন পর্যন্ত গিয়ে পৌঁছাবে। হোস্টের ভিতরে কি থাকে রাউটিং টেবিল থাকে, হোস্ট রাউটিং টেবিল। প্রত্যেকটা পিসির ভিতরে যদি আমরা কি দেই, আমরা ওই যে নেট স্টেট স্ল্যাশ মানে -r যদি দিই তাহলে রাউটিং টেবিলগুলো দেখাবে। এখানে আমরা পরবর্তীতে দেখতেও পারবো যে এখানে রাউট মানে ডিফল্ট গেটওয়ের যে ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে। অর্থাৎ দূরবর্তী কোনো নেটওয়ার্কের ভিতরে যখন সে পাঠাবে তখন হচ্ছে কি করবে ওই ডিফল্ট গেটওয়ের থ্রুতে পাঠিয়ে দিবে। ধরেন এইখান থেকে যদি এইখানে আরও যদি হোস্ট থাকতো, হোস্টগুলো যদি পরস্পরের সাথে কমিউনিকেশন করতে চাইতো তাইলে তাদের ডিফল্ট গেটওয়ের প্রয়োজন ছিল না। কিন্তু যখন আউটসাইড নেটওয়ার্কের সাথে যখন পাঠাবে তখন হচ্ছে কি করবে যে তারা আসলে কি সাবনেট মাস্কের থ্রুতে বুঝতে পারবে যে দে আর নট ইন দ্য সেম নেটওয়ার্ক। তখন বুঝতে পারবে যে আসলে আউটসাইড নেটওয়ার্কে পাঠাবে। আউটসাইড নেটওয়ার্কে যদি আমি পাঠাইতে চাই তাহলে কি করতে হবে, আমাকে ডেফিনেটলি এটাকে আমার ডিফল্ট গেটওয়েতে কী করে দিতে হবে, ফরওয়ার্ড করে দিতে হবে। এখন এই যে ফরওয়ার্ডিং ডিসিশনগুলো আসলে কিভাবে নেয়, এই যে ফরওয়ার্ডিং ডিসিশনটাই কি বলা হচ্ছে কি রাউটিং। অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যখন আমি কি করব কোনো একটা ডেটাকে পাঠাবো, আইপি প্যাকেট ফরওয়ার্ডিং ডিসিশন, এই যে এই পাঠানোর ওয়েটাকেই বলা হচ্ছে কি রুট করা বা রাউটিং করা। হ্যাঁ, এখন তো রাউটিং করার ক্ষেত্রে তারা কি করে, এইটা হচ্ছে যে বেস্ট ডিসিশনটা, অর্থাৎ তার যেই রাউটিং টেবিলের ভিতরে যেই রুট এন্ট্রিগুলো থাকে, অর্থাৎ তার সাথে কানেক্টেড যেই সমস্ত নেটওয়ার্কগুলো আছে বা দূরের যেই নেটওয়ার্কগুলো আছে, এই নেটওয়ার্কিংয়ের জন্য কিছু ইনফরমেশন হচ্ছে কি তার রাউটিং টেবিলের ভিতরে থাকে বা রাউটিং এন্ট্রিজগুলো থাকে। বলছে দ্য রাউটিং টেবিল কন্টেন্স এ লিস্ট অফ অল নোন নেটওয়ার্ক অ্যাড্রেস, তাদের মানে তাদের প্রিফিক্সেসগুলো থাকে যে কোথায় পাঠাবে। এই রাউটিং এন্ট্রিজের সাথে কম্পেয়ার করে সে আসলে ডিসিশন নেয়
যে কোন পথে পাঠাবে, কার কাছে ডেটাটাকে আসলে পাঠানো যায়। এইখানে দেখেন বলছে যে এই 192.168.10 যেই পিসিটা আছে, এই পিসিটা হচ্ছে 10.1.1.0, এই নেটওয়ার্কের 10.1.1.10 তার কাছে একটা ডেটা পাঠাবে। তো ডেটাটা যদি পাঠাইতে চায়, যেহেতু তারা কি সেম নেটওয়ার্কের ভিতরে নাই, সেম নেটওয়ার্কে থাকার জন্য যেমন এদের সাবনেট মাস্ক কত 24, তাহলে তারও সাবনেট মাস্ক 24 হইতে হবে, ইটস ওকে, বাট এই 24 বিট কী থাকতে হবে, সেম থাকতে হবে। সেম না তার মানে ডিফারেন্ট, আর ডিফারেন্ট মানে হচ্ছে কি দে আর নট ইন দ্য সেম নেটওয়ার্ক। সেম নেটওয়ার্কে যদি না হয়, এই PC1 কী করবে, তার ডিফল্ট গেটওয়ে অর্থাৎ R1 রাউটারের এই গিগাবিট 0/0/0 ইন্টারফেস অর্থাৎ 192.168.10.1 এইখানে পাঠায় দিবে। এখানে পাঠাই দিয়া সে দেখবে যে আসলে এটা কোথায় পাঠানো যায়। তার রাউটিং টেবিলের ভিতরে সে দেখবে 10.1.1.0.4 নেটওয়ার্কটা তার সাথে কানেক্টেড আছে হচ্ছে কি R1 এর মাধ্যমে, এবং নেক্সট কোনটার মাধ্যমে, এই ইন্টারফেসের R2 রাউটারে এই ইন্টারফেসের থ্রুতে, অর্থাৎ এইটা নেক্সট হোক। তখন সে কী করবে, এটাকে এইখানে পাঠাই দেবে। এই যে এইখানে পাঠিয়ে দেবে। ফাইনালি এইখানে চেক করে দেখবে যে তারা কি সেম নেটওয়ার্কের ভিতরে আছে। সে আবার তার রাউটিং টেবিলটাকে দেখবে, অর্থাৎ রাউটিং এন্ট্রিসগুলো দেখবে। অর্থাৎ এখানে সে কি এই যে প্রিফিক্স যেটা আছে অর্থাৎ সাবনেট মাস্ক যেটা আছে, এগুলো কী করবে, এক্সামাইন করে দেখবে যে কোন নেটওয়ার্কের সাথে বা দূরবর্তী নেটওয়ার্কের সাথে সে কোন ইন্টারফেস, দূরবর্তী নেটওয়ার্কের এইটার ইনফরমেশনটা তার কাছে আছে কি না। ইনফরমেশনটা কীভাবে থাকতে পারে, এটা আমরা ম্যানুয়ালি কনফিগার করে দিতে পারি, বা ডাইনামিক রাউটিং প্রোটোকলের থ্রুতেও সে কী করতে পারে, লার্ন করতে পারে। আচ্ছা, এইখানে দেওয়া আছে যেমন ধরেন R1 এর রাউটিং টেবিলটা হচ্ছে কি, যেমন এই নেটওয়ার্কগুলোকে বলা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, অর্থাৎ তার সাথে সরাসরিভাবে, তার ইন্টারফেসের সাথে সরাসরিভাবে যুক্ত যে নেটওয়ার্কটা আছে এটাকে বলা হচ্ছে কি ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। তাহলে R1 এর ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে কত, 192.168.10.0 এবং 209.165.200.224, এই দুইটা হচ্ছে কি তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক R1 এ, ঠিক আছে। এবং কাদের থ্রুতে কানেক্টেড আছে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এই যে গিগাবিট 0/0/0, এটা আসলে এরকম না, একটু ডিফারেন্ট থাকে, এবং এটা, এবং তার কাছে আছে হচ্ছে কত, এই 10.1.1.0 যেই নেটওয়ার্কটা আছে এইটার ইনফরমেশন সে তার সাথে কানেক্টেড আছে হচ্ছে কি ভিয়া R2, এবং R2 এর থ্রুতে হচ্ছে কি এটা কানেক্টেড আছে, এবং এক্সিট ইন্টারফেস হচ্ছে এইটা। আর আরেকটা হচ্ছে কি তার ডিফল্ট রুট বলতে কি, সে যখন পাঠাবে দেখবে যে আসলে আমার এখানে কোনো ধরনের ম্যাচ নাই বা কোনো ধরনের এন্ট্রি নাই, তখন সে কী করে, যে কোনো জায়গা নাই তো তাহলে ডিফল্ট রুটে দিয়ে পাঠা, তাহলে তার জন্য ডিফল্ট রুট হচ্ছে কত, এই যে R2 এর এই ইন্টারফেসটা। ডিফল্ট রুট হচ্ছে কি নো ম্যাচ, কোনো ধরনের ম্যাচ না পাইলেই তখন সে ডিফল্ট রুটে পাঠাবে, অর্থাৎ এই যে এখানে পাঠায় দেবে। তো আমরা তো দেখলাম, তাইলে হচ্ছে কি করবে, PC1 পাঠাবে হচ্ছে R1 এর কাছে, R1 এর রাউটিং টেবিল চেক করে দেখবে হচ্ছে কি 10.1.1.0 নেটওয়ার্কে হচ্ছে কি R2 এর মাধ্যমে কানেক্টেড আছে, R2 এর মাধ্যমে পাঠিয়ে দেবে। R2 চেক করে দেখবে যে আসলে কি এটা আমার নেটওয়ার্কের ভিতরে আছে, তখন এই PC2-তে গিয়ে কি করবে, আমাদের ডেটাটা পৌঁছাবে। আইপির রাউটিং টেবিলগুলো কীরকম হয় আমরা দেখছি, অলরেডি বলছি যে আসলে কি থাকতে পারে। ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে এই ইন্টারফেসের নেটওয়ার্কগুলো, অর্থাৎ সরাসরিভাবে কানেক্টেড। এইগুলো সম্পর্কে যখন আমরা ইন্টারফেস কনফিগার করব তখনই সরাসরি
এখানে এদের ইনফরমেশনগুলো চলে আসে। ধরেন আচ্ছা, ধরেন যে এখানে একটা রাউটার নিলাম আমরা, এখানে আমাদের সুইচ নেই দুইটা, পিসি নেই। ধরেন এইটা হচ্ছে আমাদের 192.168.10.0 নেটওয়ার্ক /24, আর এইটা হচ্ছে আমাদের 192.168.11.0 নেটওয়ার্ক। ওকে, এখন স্যার এগুলি স্ট্রেট কেবল হবে না? ক্রসওভার দিছি না, স্ট্রেট থ্রো হচ্ছে কি, স্ট্রেট থ্রো, হ্যাঁ ডিফারেন্ট টাইপের হচ্ছে স্ট্রেট থ্রো। ওকে, ফার্স্ট ইথারনেট 0, আচ্ছা আর একজন চ্যাট বক্সে মেসেজ দিয়েছে, ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ।
আচ্ছা আচ্ছা এখন বলেন প্রথম কথা হচ্ছে এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কয়টা? দুইটা। দুইটা। এটার সাথে সেটা একটা হচ্ছে কি 192.168.10.0 আর একটা হচ্ছে কত 192.168.11.0। আচ্ছা আমি এইখানে আইপি অ্যাড্রেস দিছি, এখানে আইপি অ্যাড্রেস দিছি, বাট এখানে দেখেন আমি কোনো ধরনের ডিফল্ট গেটওয়ের ইনফরমেশন দেই নাই, এখানেও দেই নাই ডিফল্ট গেটওয়ে। এখন এই দুইটা পিসি কি পরস্পরের সাথে কমিউনিকেশন করতে পারবে? পারবে পারবে। পারবে। কারণ কি তারা সেম নেটওয়ার্কের ভিতরে আছে, তাই না? দেখেন আমরা যদি ফাস্ট ফরওয়ার্ড এটা থেকে এটা দিই তাহলে কি সাকসেসফুল, তাই না? সেম ভাবে তারা দুইজনও কি নো ফাংশনাল পোর্ট, PC1 has no functional port. এটার আইপি অ্যাড্রেস ইয়া বসানো হয় নাই, মানে ঠিক মতো তখন দেখছিলাম, খেয়াল করছিলাম। IP okay. সরি এটা বসানি হয় না, এটা বসাইছি আমরা কত 11, তাহলে এটা 10 বসাই দেই। এটা তাহলে এটাও কিন্তু কমিউনিকেট করতে পারবে সাকসেসফুল। আচ্ছা এখন দেখেন যদি আমরা সিমুলেশন মোডে একটু যাই, আমার ওকে এটা দিই, এইখান থেকে আমি ধরেন পিং দিলাম হচ্ছে 192.168.11. হচ্ছে 11 সিমুলেশন মোডে গেলাম, এন্টার দিলাম, প্যাকেট তৈরি হলো। এখন আচ্ছা এই প্যাকেটটা কি আমার এইখানের থেকে বাইরে বের হইতে পারবে কিনা বলেন তো? না কেন পারবে পারবে না, ওটা গেটওয়ে তো বসানো নেই। কারণ তার আর গেটওয়ে রাউটার বসানো নাই। তো তারা কি করবে হিয়ার ইজ নো গেটওয়ে। এইখানে শুধুমাত্র সে ঘুরতেই থাকবে আর কি, এই যে প্যাকেট যাই হোক, মানে এখান থেকে সে আর কি করবে না, বের হবে না। আচ্ছা ধরেন আমি এখান ডিফল্ট গেটওয়ের ইনফরমেশন দিয়ে দিলাম, তখন পারবে? জি স্যার পারবে। পারবে। আচ্ছা আমার ডিফল্ট গেটওয়ে আমি এখানে কত দিব বলছিলাম রাউটারে? 10.1 10.1, তাহলে এটা হচ্ছে কত 10.1। আর এটাতেও 10.1।
আরেকটা ব্যাপার হচ্ছে আচ্ছা আমরা কি এখানে কোনো রাউটিং করছি? না না করা হয়নি। আচ্ছা রাউটিং না করলেও কি এই পিসি থেকে এই পিসিতে কমিউনিকেশন করতে পারবে? না পারবে না, শুধু ইন্টারফেস পর্যন্ত আটকে যাবে। পারবে স্যার, কেন পারবে না? পারবে স্যার, সব তো মাত্র দুইটা। ডিরেক্টলি কানেক্টেড স্যার, দুইটা দুই পাশে নেটওয়ার্কে ওই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড স্যার। হ্যাঁ, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কের ইনফরমেশন যখন এই নেটওয়ার্কগুলো মানে ইন্টারফেসগুলো কনফিগার করা হয় এবং আপ করা হয়, অটোমেটিক্যালি কি তার এখানে এই ইনফরমেশনগুলো থাকে। সুতরাং কি রাউটার জানে যে এটা আসলে কোথায় ফরওয়ার্ড করতে হবে, কোত্থেকে আসছে কোত্থেকে যাবে, কারণ এই দুই নেটওয়ার্কের ইনফরমেশন অলরেডি কি তার কাছে আছে। এই জন্য দেখবেন আমাদের এইখানে যদি আমরা কি করি, স্যার রাউটারের ভিতরে নেটওয়ার্ক অপশনে গেলে তাহলে ওই তিনটা অ্যাড্রেস অলরেডি দেখতে পাবো না? বুঝি নাই। রাউটারের যদি নেটওয়ার্ক অপশনে যায়, নেটওয়ার্ক অ্যাড্রেস অপশন, তাহলে তো ওই দুইটা নেটওয়ার্কের অ্যাড্রেস ওখানে অ্যাসাইন করা থাকবে, তাই না স্যার? অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি আমরা এইখানে ধরেন আমি এইটার থেকে এটাতে দিলাম, ইন প্রোগ্রেস দেখাচ্ছে, সাকসেসফুল, তাই না? আসছে কিন্তু। তাহলে এখন দেখেন আমরা যদি দেখি এখানে আইপি রুট, তাইলে দেখেন এখানে কিন্তু কি দেওয়া আছে যে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কের ইনফরমেশনগুলো আছে তার রাউটিং টেবিলের ভিতরে কিন্তু আমরা ডিফল্ট গেটওয়ে দেই নাই। তো 192.168.10.0 যেটা আছে এইখানে এই ইন্টারফেসের থ্রুতে, অর্থাৎ এই যে গিগাবিট 0/0 ইন্টারফেসের থ্রুতে এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা হচ্ছে কত? 192.168.1.1। এটাকে বলা হচ্ছে হোস্ট আইপি অ্যাড্রেস, অর্থাৎ /32 মানে কি এক্স্যাক্টলি এটা কি বুঝাইছে। অর্থাৎ এই ইন্টারফেসের থ্রুতে এই সি মানে হচ্ছে কি ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, এই ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক এই লোকাল ইন্টারফেসের থ্রুতে হচ্ছে কি কানেক্টেড আছে, সেটা হচ্ছে কত? 192.168.10.0। এবং এই 192.168.11.0 এটা হচ্ছে কি সরাসরি তার সাথে কানেক্টেড আছে, অর্থাৎ তার সাথে যেই ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আছে এইটার যেই ইনফরমেশনগুলো আছে তার রাউটিং টেবিলের ভিতরে কি অটোমেটিক্যালি কি হয়, মানে কনফিগার হয় আর কি, তার রাউটিং টেবিলের ভিতরে আসে। সুতরাং একটা রাউটার দিয়ে যদি আমরা কি করতে চাই, কানেক্টেড করতে চাই দুইটা ইন্টারফেসকে বা দুইটা নেটওয়ার্ককে, সেই ক্ষেত্রে কি আমাদের কোনো ধরনের রাউটিং কনফিগারেশন ছাড়াই কি করতে পারে, সরাসরি কিন্তু কমিউনিকেশন করতে পারে। প্রোগ্রেস হচ্ছে সাকসেসফুল, তাই না? তো এইখানে এই জিনিসটাই কোথায় ছিলাম আমরা, তো এই যে এটাকে বলা হচ্ছে কি তাহলে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। আর রিমোট নেটওয়ার্কে যখন সে কি থাকে কানেক্টেড থাকে তখন বলে দেয় যে আসলে কি তুমি হচ্ছে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আসো এই রাউটারের থ্রুতে বা এই ইন্টারফেসের থ্রুতে, বা তোমার নেক্সট হপ হচ্ছে কি এইটা। অর্থাৎ তুমি যদি ওকে রিচ করতে চাও, ওই নেটওয়ার্কে রিচ করতে চাও, তাহলে এখানে পাঠাও। তাহলে ওই ইনফরমেশনগুলোও থাকে, সেটা হচ্ছে কি রিমোট নেটওয়ার্কের ইনফরমেশন ভিয়া কোনটার ভিতরে। আর ডিফল্ট রুট যেটা আছে, অর্থাৎ কোনো ধরনের ম্যাচ যদি না থাকে, অর্থাৎ কোথায় পাঠাবে সে জানে না, তখন হচ্ছে কি সেইটা সে কী করে ডিফল্ট রুটে পাঠায় দেয়। এই জন্য আমরা কি করি, মানে প্রত্যেকটা ইয়েতে মোটামুটি একটা ডিফল্ট রুট কনফিগার করা থাকে, অর্থাৎ রাউটার যখন বোঝে না যে কোথায় পাঠাবে, কার কাছে পাঠানো দরকার, এটা তো ম্যাচ করতেছে না, তখন ডিফল্ট রুট যদি কনফিগার না করে তখন সে ড্রপ করে দেয় যে আসলে আমি পাঠাইতে পারবো না। ডিফল্ট রুট মানে কারো কাছে পাঠানোর ওয়ে নাই, মানে কি যার মানে যাওয়ার কিছু নাই, সে তো কোনো একটা জায়গায় যাইতে হবে আর কি, সেটাই হচ্ছে কি
ডিফল্ট রুট আর কি। তো এই যে রাউটিং টেবিলের ভিতরে এই সমস্ত ইনফরমেশনগুলো থাকে। এখন রাউটার এটা কিভাবে পায়? ম্যানুয়ালি পায়, ডাইনামিক্যালি পায়। ম্যানুয়ালি কোন জিনিসগুলো পায় সেটা হইতেছে আমরা ম্যানুয়ালি কী করে দিলাম, কনফিগার করে দিতে পারি রাউটিংয়ের ইনফরমেশনগুলো, যে প্রত্যেকটা নেটওয়ার্কের ইনফরমেশন আমরা স্ট্যাটিক রুটের মাধ্যমে কনফিগার করে দিতে পারি। আরেকটা হচ্ছে কি, আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল, অর্থাৎ এইখানে আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল ওএসপিএফ বা অন্য প্রোটোকলগুলোকে যদি অ্যাক্টিভ করে দিই, তাইলে তারা ওই ওএসপিএফ মেসেজের থ্রুতে পরস্পরের সাথে কমিউনিকেশন করে কি করে তারা তাদের রাউটিং টেবিলটাকে বিল্ড করতে পারে আর কি। তো এখানে একটা স্ট্যাটিক রুটের উদাহরণ দিছে। স্ট্যাটিক রুটটা আসলে কি, ছোট নেটওয়ার্কের, যেহেতু আমাদেরকে আসলে কি প্রত্যেকটা জিনিসকে কনফিগার করে দিতে হচ্ছে, ছোট নেটওয়ার্কের জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট থাকে। তো স্ট্যাটিক রুটের কি সমস্যা, ধরেন আমার এখানে কি মাল্টিপল পাথ ছিল, আমি স্ট্যাটিক্যালি কি করে দিছিলাম, এইগুলাকে লিখে দিছিলাম। তো এখানে যদি প্রোটোকল চেঞ্জ হয় বা কোনো ধরনের তার কাটা যাচ্ছে বা কোনো কিছু কোনো সমস্যা হচ্ছে, তাইলে কি আবার নতুন করে আমাকে রুট করে দিতে হচ্ছে। ডাইনামিক রাউটিং প্রোটোকলে হচ্ছে কি, যদি R1 R2 এবং R3-তে এই ডাইনামিক রাউটিং প্রোটোকল অ্যাক্টিভ থাকে, তখন তারা পরস্পরের সাথে নেগোশিয়েট করে নতুন কোনো পাথ আসলে খুঁজে নিতে পারে আর কি। ডাইনামিক রাউটিং প্রোটোকল, ওকে। তো এই ছিল আর কি মোটামুটি। এগুলো নিয়ে আবার এই যে প্রত্যেকটা জিনিস নিয়ে আবার বিশদভাবে আমাদের পড়াশোনা আছে, আমরা ওইগুলোতে বাকি জিনিসগুলো দেখবো আর কি। যতটুকু আলোচনা করা হয়েছে এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কারো কোনো করার আছে কিনা, যদি না হয় আমরা শেষ করবো আর কি। আমাদের কালকেও ক্লাস হবে, হ্যাঁ, আগামীকালকেও আমরা ক্লাস নেব। আর এইগুলোর বাইরে একটা প্রশ্ন আছে, বলেন তো। সেটা হচ্ছে স্যার যে আমি যখন একটা মডিউলের যে চেক পয়েন্ট এক্সাম গুলো আছে ওটা দিতে গেলে স্যার অ্যাসাইনমেন্ট একটা অপশন আছে, ওই অ্যাসাইনমেন্ট প্যাকেট গুলো ওপেন করে ওইগুলো কমপ্লিট করতে পারতেছি না। কোনটা মানে ওই কোশ্চেন আনসার যে কোথায় আসবে সেটা পাই না স্যার, ওটা কি করতে হবে, বাধ্যতামূলক নাকি স্কিপ করে যাবে? কোনটা অ্যাসাইনমেন্ট? ফাইল দেয় স্যার। ওইগুলোও করতে হবে, অ্যাসাইনমেন্টও সাবমিট করতে হবে। এটার জন্য ওই সিআর যিনি আছেন একটু কাইন্ডলি রবিউল স্যারকে একটু মেসেজ দিয়েন, হ্যাঁ, বা আমি স্যারের সাথে কথা বলবো না। তাইলে শেষ করি না আমরা, তাইলে আবার কালকে আমাদের ক্লাস থাকবে, কালকে 6:30 ইনশাল্লাহ, অথবা 7টায়, হ্যাঁ, আমি টাইমটা জানাই দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।